স্বাগতম আপনাদেরকে হোয়াটস নেক্সট ফর বাংলাদেশ পডকাস্টে, যেখানে আমরা কথা বলি ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে, নতুন ভাবনা আর বাস্তব পরিবর্তনের গল্প নিয়ে। আমি জাহিদ হাসান সাগর, আপনাদের হোস্ট। আজকের পর্বে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: ইয়ুথ ইন গভর্নেন্স, ড্রিমার্স অর ডুয়ার্স? বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ হচ্ছে যুব সমাজ। তারা কি কেবল স্বপ্ন দেখছে, নাকি বাস্তব সিদ্ধান্ত গ্রহণের টেবিলে বসে সমাজ বদলে দিচ্ছে? এই পর্বে আমরা জানবো যুবকদের অংশগ্রহণ কিভাবে নীতি নির্ধারণে ভূমিকা রাখছে, কি বাধা তার মোকাবেলা করছে, এবং কিভাবে কিছু তরুণ নিজের ভাবনা থেকে কাজের জগতে পা রাখছে। চলুন শোনা যাক বাস্তব গল্প, স্বপ্ন থেকে কর্মরূপ নেওয়ার এক ভিন্ন যাত্রা। আমাদের আজকের পর্বের গেস্ট হিসেবে আছেন মহসিন আহমেদ, ফর্মার কোঅর্ডিনেটর, জুলাই রেভলিউশন অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট, স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট অ্যান্ড পলিটিক্যাল অ্যানালিস্ট। ওয়েলকাম টু আওয়ার শো, মহসিন আহমেদ ভাই। হ্যাঁ, ধন্যবাদ জাহিদ ভাই আপনাকে। তো আজকের যে টপিকে আমরা আলোচনা করব সেটা এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি এবং সমগ্র বাংলাদেশের ভবিষ্যৎ সবকিছু বিষয় নিয়ে আজকের এই বিষয়টি খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। তো সরাসরি ভাই, আলোচনার হ্যাঁ, জি জি ভাই বলেন। আচ্ছা। তো আলোচনার ক্ষেত্রে আমাকে যে বিষয়গুলো আমাদের দেখতে হবে যে আমাদের দেশের বিগত 55 বছর আমাদের স্বাধীনতার, সেই 55 বছরে কিন্তু আমাদের রাজনীতি কিন্তু বারবার হোঁচট খেয়েছে। আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, আমাদের রাজনৈতিক যে কাঠামো, গণতন্ত্র, সেটা বারবার কিন্তু হোঁচট খেয়েছে। তো তারই ধারাবাহিকতায় দেখা যায় যে বিভিন্ন সময় জুলাই বিপ্লবের আগেও কিন্তু স্বৈরাচার এরশাদের পতনের একটা বিষয় ছিল। তারপর 1/11 এর সময়কারের যে ঘটনা, -2 ফর্মুলা। তো আমরা দেখেছি যে আমাদের রাজনীতিতে বরাবরই যারা ক্ষমতায় আসে, তারা আসার পর তাদের দলীয় মেরুকরণের যে বিষয়টা, সেটা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। তো সেটা কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। তো এখন মনে করি এই যে 2025 সালের যে প্রেক্ষাপট, সেটা কিন্তু 90 এর প্রেক্ষাপট থেকে ভিন্ন। আমরা কিন্তু বাসায় বসে দেখেছি কিংবা রাস্তায় নেমে দেখেছি যে এখনের যে গত বছরের যে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, সেখানে কিন্তু তরুণদের যে একটা অংশগ্রহণ, সেটাই কিন্তু সবচেয়ে বেশি ছিল। এবং আমাদের তরুণ প্রজন্ম, যাদেরকে একসময় বলা হতো যে আই হ্যাট পলিটিক্স, তারা বিদেশ চলে যাচ্ছে, তারা দেশে থাকবে না, তাদের টিকটক প্রজন্ম, রিলস দেখা প্রজন্ম, সেই প্রজন্মই কিন্তু একটা 17 বছরের ফ্যাসিস্ট যে সরকার, তাকে কিন্তু হটিয়ে দিয়েছে। সেটা কিন্তু একমাত্র এই তরুণদের দ্বারাই সম্ভব হয়েছে। ভাই তো হ্যাঁ, আমরা এক্ষেত্রে হচ্ছে ধরেন এই যে তরুণদের এই সরকার পতন বলেন বা বর্তমান সরকারের দৃষ্টিকোণ থেকে বা সেটা নিয়ে, কিন্তু আমরা একটু গোড়া থেকে যদি একটু কথাটা, আমাদের আজকের যে প্রশ্নটা, ওই প্রশ্নটা যদি একটু শুরুর দিক থেকে শুরু করি। যেমন ধরেন মানুষজন আসলে ইউথ ইন গভর্নেন্স বলতে অ্যাকচুয়ালি কি বুঝতে চাবে, বা মানুষজন, একজন সাধারণ মানুষ, তাকে আপনি আসলে গভর্নেন্স জিনিসটা কিভাবে বুঝাইতে চাইবেন, কিংবা এই গভর্নেন্সের সাথে তরুণদের যে আসলে সম্পৃক্ততাটা খুব বেশি জরুরি, কিংবা কেন জরুরি, ব্যাপারটা আসলে কিভাবে দেখছেন বা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? গভর্নেন্সের যে বিষয়টা, মানুষের যে আমাদের দেশের যে চিরায়ত ধারণা যে গভর্নেন্স বলতেই তো শাসন ব্যবস্থা আমরা বুঝি। এই শাসন ব্যবস্থা হচ্ছে তরুণ প্রজন্মের অংশগ্রহণ থাকবে। সেই শাসন ব্যবস্থায় কি থাকবে? আইন প্রণয়ন থাকবে, নীতি নির্ধারণ থাকবে, সরকারের নীতিমালা প্রণয়ন থাকবে, সংবিধান প্রণয়ন থাকবে। এইসব বিষয়ে আমরা যদি তরুণদেরকে পেছনে ফেলে দিই কিংবা তাদের যদি অংশগ্রহণটা আমরা যদি নিশ্চিত করতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎটা কোন দিকে যাবে? তখন তরুণ প্রজন্ম কি হবে? যে এই দেশের প্রতি যে আমরা বিগত দিনে দেখেছি যে স্বৈরাচারের আমলে তরুণেরা কিন্তু রাজনীতিতে ছিল। কিভাবে ছিল? যারা ছাত্রলীগ করতো, যারা হলে, যাদের বয়স 40-35 হয়ে গেছে, তারা কিন্তু রাজনীতিতে ছিল। তাছাড়া আমরা যদি বর্তমান কালের দলগুলোর দিকেও তাকাই, যে একজন তরুণ রাজনীতিবিদ, একটা ছাত্র সংগঠনের নেতা, তার যে বয়সের যে প্রেক্ষাপট কিংবা তার যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু 18 বছর কিংবা 20 বছরের একটা তরুণের সাথে মিলবে না। একটা জেনারেশন গ্যাপ নিয়ে কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো তাদের দলীয় কার্যক্রম কিংবা যে ছাত্র সংগঠনগুলো চালায়। এখন আমরা যদি তরুণ প্রজন্মের অংশগ্রহণ করি, যারা ছাত্রলীগ, একসময় ছাত্রলীগের রাজনীতি করত, তারা কি দেশ নিয়ে ভাবতো না? প্রশ্ন আসতে পারে। এখন আমরা বলবো না, তাদের দেশের প্রতি ন্যূনতম কোনো দায়বদ্ধতা ছিল না। তারা রাজনীতিতে সক্রিয় ছিলই স্বৈরাচার শেখ হাসিনাকে শক্তিশালী করতে এবং
নিজেদের পকেট মানি কিংবা নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য। এখন এই প্রেক্ষাপটে জুলাই আমাদেরকে একটা সুযোগ দিয়েছে যে তোমরা তোমাদের মতো করে শাসন ব্যবস্থা তৈরি করো, তোমাদের মতো করে দেশটাকে ঢেলে সাজাও। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেইটাও কিন্তু অলরেডি ম্লান হয়ে যাচ্ছে। কেন? রাজনীতিতে এখন তরুণদের যদি ন্যূনতম ভুল হচ্ছে, ন্যূনতম মানে ড্রেস আপ নিয়ে একটা বড় বড় রাজনৈতিক দলগুলা যখন একটা উপদেষ্টার, যে উপদেষ্টা জুলাই বিপ্লব থেকে এসেছে, তার পাঞ্জাবি কেমন হবে, সে কেন ওইখানে স্নিকার্স পরে গিয়েছে, সেইটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে। এখন দেখুন, আমি একজন তরুণ, আমার ভুল ত্রুটি থাকা স্বাভাবিক। আমাদের যে তরুণ প্রজন্ম, আমরা কিন্তু অনেক স্ট্রাগল করে কিন্তু উঠে এসেছি। আমাদের দেশের 90% যারা ইউনিভার্সিটি পড়ে, যারা পাবলিক ইউনিভার্সিটি গুলোতে অধ্যয়নরত, তারা কিন্তু জীবনের অনেক চড়াই উতরাই পেরিয়ে এই অবস্থানে এসেছে। এখন আপনি যখন একটা বিজ্ঞ রাজনৈতিক দল, যারা আপনি স্বৈরাচার শেখ হাসিনার পতন চেয়েছেন, আপনি চান গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, আপনি চান সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা, সেই আপনি যখন একটা তরুণ রাজনৈতিক দলকে আপনি যখন কোণঠাসা করতেছেন, তাদেরকে সেই আওয়ামী লীগ ফেসিস্ট কায়দায় বলতেছেন যে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে না, তারা এই ধারণ করে না, তারা ওই ধারণ করে না, তাদের মধ্যে টেন্ডারবাজি আছে। কিংবা আপনাকে যখন বলা হচ্ছে, তখন আপনি তাদেরকে ট্যাগ দিচ্ছেন যে শিবির, আপনি তাদেরকে ট্যাগ দিচ্ছেন জামাত। এই যে ট্যাগিং এর রাজনীতি, এখন এই ট্যাগিং এর ফলে আমার হ্যাঁ, মতো এখানে যারা সাধারণ তরুণ। আপনার সাথে একটা মানে এখানে আমার একটা কোশ্চেন যেটা মাথায় আসলো, যেমন ধরেন আপনি যেটা বললেন যে ছাত্রলীগ যখন রাজনীতি করতো তাদের মধ্যে আসলে ওই রাজনীতিটা ছিল হচ্ছে শেখ হাসিনাকে খুশি করার রাজনীতি। বর্তমানে মানুষ জুলাই রেভলিউশনের পরে মানুষজন যখন হচ্ছে ছাত্রদের থেকে দুইজন উপদেষ্টা গিয়েছে, একজন পদত্যাগ করার পরে আরেকজন বর্তমানে রানিং করছেন, তো তার কাছে যখন এয়ারপোর্টে ম্যাগজিন পাওয়া যায়, তো সেখানে তিনি ব্যাখ্যা দেন তিনি হচ্ছে নিরাপত্তা মানে পাচ্ছেন না, সেই নিরাপত্তার জন্য তিনি AK-47 এর ম্যাগজিন নিয়ে যাচ্ছেন। তো সেইটা কি কোথাও কি আপনার কাছে কি কোথাও মনে হয় না সেটা কি আসলে কি আমাদের শাসন ব্যবস্থা উন্নতি করার রাজনীতি হচ্ছে, নাকি নিজের ক্ষমতা দেখানো বা নিজের ক্ষমতা পাওয়ার রাজনীতিটা হচ্ছে কোথাও গিয়ে? হ্যাঁ, আপনার প্রশ্নটা চমৎকার ছিল। হ্যাঁ, এই বিষয়গুলোই হচ্ছে কি আমাদের পাওয়ার পলিটিক্স এর যে রাজনীতি, সেটা আমরা ছাত্রলীগের আমলে কিংবা আওয়ামী লীগের আমলে দেখেছি, সেটা কিন্তু এখনো বাদ যায়নি। এমনকি তরুণ প্রজন্ম যাদের দেখে শিখবে, যাদের ভরসায় আমি যাব, যেই আসিফ মাহমুদ, জুলাইয়ে যার অবদান ছিল অনেক, জুলাই আগস্টে, যাকে দেখে মানুষ অনুপ্রাণিত হয়েছে, যার এক দফা দাবির ডাকে কিন্তু আমরাও মাঠে গিয়েছি 5 তারিখে। আমরা কিন্তু ভয় করি নাই আর্মিকে, আমরা ভয় করি নাই পুলিশের গুলিকে, আমরা মাঠে নেমেছি। সেই আসিফ মাহমুদ কিন্তু যখন বাংলাদেশের রাজনৈতিক যে কোন্দলে জড়িয়ে গিয়েছে, কিংবা তার ব্যাগের মধ্যে ম্যাগাজিন পাওয়া যায়, সেটা কিন্তু অবশ্যই একটা কনসার্নের বিষয়। এখন আমি যদি প্রশ্ন করি, আসিফ মাহমুদকেই যদি আমি প্রশ্নটা করার সুযোগ পাই যে আপনি ক্ষমতায়, আপনার নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনে আপনি ম্যাগাজিন রাখছেন। এখন আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে কিংবা জুলাইয়ের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে, যোদ্ধা হিসেবে, আমার নিরাপত্তা ব্যবস্থাটা আপনি কোথায় রেখেছেন? তাহলে কি আমিও কি এরকম পিস্তল ক্যারি করব? আমার সাথে কি বুলেট রাখবো? প্রশ্নটা কিন্তু রয়ে যায়। কেন? কারণ আমরা যারা জুলাইয়ে ছিলাম, প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে, কিংবা কেউ যদি ন্যূনতম জুলাই বিপ্লবকে সমর্থন দিয়ে প্রোফাইল পিকচার লাল করেছে, তাকেও কিন্তু টার্গেটে রেখেছে আওয়ামী লীগের যে ফেসিস্ট দোসর তারা কিন্তু। এবং সেটা কিন্তু নিয়মিত হচ্ছে। আমি আপনাকে গতকালের একটা ঘটনা বলি, সেটা হচ্ছে কি আমার ক্যাম্পাসে, তিতুমির ক্যাম্পাসে অধ্যক্ষ মানে অধ্যাপক মালেকা আক্তার বানু, দর্শন বিভাগের তিনি হেড ছিলেন। ওনাকে প্রমোশন দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে অধ্যক্ষ বানানো হয়েছে। কিন্তু এই মালেকা আক্তার বানু ম্যাম, তিনি কিন্তু জুলাইয়ের 25 জুলাই 700 থেকে 800 স্টুডেন্টকে, তিতুমিরের 700 থেকে 800 স্টুডেন্টকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দিয়েছেন গত বছরের 25 জুলাই। সেই মালেকা আক্তার বানু এখন অধ্যক্ষ হয়েছে আরেকটা কলেজে গিয়ে। আপনি দেখুন যে ফেসিস্ট আমলে যারা ফেসিস্টের পদলেহন করে বেঁচে ছিল, তারাই কিন্তু ঘুরে ফিরে ক্ষমতায় আসতেছে। তাদের কিন্তু হ্যাঁ, পরিবর্তন হচ্ছে। দিনাজপুরের ওসি ঢাকায় চলে আসছে, ঢাকার ওসি রংপুরে চলে গেছে। এই যে পরিবর্তন, এই যে আমলাতান্ত্রিক ব্যবস্থা, এই যে সচিবালয়, এই যে প্রশাসন, এই প্রশাসন নিয়ে আপনি কিভাবে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার চিন্তা করেন? আপনি কিভাবে চিন্তা করেন যে বাংলাদেশের পরবর্তী প্রজন্মে, তরুণ প্রজন্ম আগ্রহী হবে? তরুণ প্রজন্ম অলরেডি এক ভাই, বছর আগে। এখানে এই যে ব্যর্থতার কথা আপনি যে কথা বললেন, তাহলে এই ব্যর্থতার হচ্ছে দায় কারা নিবে?
অথবা যদি আরো স্পেসিফিকলি কোশ্চেনটা করি, এই ব্যর্থতার জায়গাটা কেন তৈরি হচ্ছে? তৈরি কি মনে হচ্ছে না যারা নেতৃত্ব স্থানীয় তাদের উপরে যারা আছে তাদের ব্যর্থতা, এই দায়ভারটা তাদের নেওয়া উচিত? সাধারণ মানুষ যেটা ভোগ করতেছে ওই দায়ভারটা তাদের উপরেই কিছুটা হলেও পৌঁছায়। জি, এখন আমি বলি একটা বিপ্লব যখন সংগঠিত হয়, তো বিপ্লবের ক্ষেত্রে আমরা, যদিও জুলাই বিপ্লব ছিল, কিন্তু বর্তমানের প্রেক্ষাপটে সেটা কিন্তু একটা সাধারণ গণ অভ্যুত্থানে পরিণত হয়ে গিয়েছে, এটা কিন্তু স্পষ্ট। এখন আমরা যতই বলি না কেন যে আমরা একটা জুলাই বিপ্লব সংগঠিত করেছি, বিপ্লবের কিন্তু কয়েকটা কাঠামো রয়েছে, কয়েকটা বিষয় রয়েছে। যেমন আপনার বিপ্লবের একটা সুনির্দিষ্ট ধারণা থাকতে হবে, আপনি কেন বিপ্লবে অংশগ্রহণ করেছেন, আপনার জুলাইয়ের কারণ কি ছিল। এখন আমাদের কারণটা কি ছিল? আমাদের যে বিপ্লবের শেষ দিকে যখন আমাদের একটাই দাবি ছিল, এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবে, কিংবা শেখ হাসিনার পতন। এখন শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ কি হবে, বাংলাদেশের শাসন ব্যবস্থা কেমন হবে, বাংলাদেশের সরকার ব্যবস্থা কেমন হবে, বাংলাদেশের যে সরকার আসবে সেই সরকারের মেয়াদ কতদিন হবে, সেটা কিন্তু সুনির্দিষ্ট কোনো ইস্তেহার আমরা কিন্তু দিতে পারিনি। এমনকি আমাদের যারা সমন্বয়ক ছিল, আসিফ ভাই, নাহিদ ভাই, তারাও কিন্তু সেই বিষয়টা ক্লিয়ার করতে পারেনি। কেন? শেখ হাসিনা চলে যাওয়ার পর আমাদের কি হবে, আমরা দেশটাকে কিভাবে গুছাবো, কিভাবে আমরা সাংবিধানিক পরিবর্তন আনবো, কিভাবে আমরা সরকার গঠন করব, সেই বিষয়গুলো নিয়ে আমাদের আগে থেকে যে একটা রুটিন প্ল্যান বা ওয়ার্ক ছিল সেটা কিন্তু ছিল না। সেটা আমি স্পষ্ট করে বলবো। এই যে একটা রুটিন, একটা গ্যাপ তৈরি হয়ে যায়, এই গ্যাপের কারণেই পরবর্তীতে দেখা যায় যে অন্যান্য রাজনৈতিক দলগুলা মাথাচাড়া দিয়ে উঠে গেছে। যারা বিগত 17 বছর ফ্যাসিস্টের আমলে অবশ্যই তাদের মধ্যে অনেক নির্যাতনের শিকার হয়েছিল, কিন্তু তারা বর্তমানে মনে করছে যে একটি নির্বাচনই বর্তমানের বাংলাদেশের প্রেক্ষাপট চেঞ্জ করে দিতে পারে। কিন্তু আমরা যারা জুলাইয়ে গিয়েছি, আপনি যখন জুলাইয়ে গিয়েছেন, আপনার কি মাথায় দাবি ছিল যে আমার একটা দেশে সুষ্ঠু নির্বাচন হবে? এটা অবশ্যই ছিল, কিন্তু এর আগের বিষয়গুলো দেখতে হবে যে আরেকটা শেখ হাসিনা যেন তৈরি না হয়। এই বাংলাদেশের আমলাতান্ত্রিক জটিলতা কিংবা আমলাতন্ত্র যেন বিলুপ্ত হয়। এই বাংলাদেশে পুলিশের যে রাজনৈতিক দলের যে পদলেহন করা, কিংবা অঙ্গ সংগঠন, রাজনৈতিক ছাত্র সংগঠন গুলা যে লেজুর ভিত্তিক রাজনীতি করছে, সেইটা যেন ভেঙে আসতে পারে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি জুলাই পরবর্তী সময়, আগস্ট পরবর্তী সময়, যে বাস স্ট্যান্ড দখল, টেম্পু স্ট্যান্ড দখল, চাঁদাবাজি সব বিভিন্ন অপকর্মে জড়িয়ে গিয়েছে। এখন আপনি যদি রাজনৈতিক দল, যেই দলটা জুলাইয়েও কিন্তু অনেক জীবনের মায়া ত্যাগ করে, তারা বিগত 17 বছর কিন্তু আওয়ামী লীগের আমলে তারা নিগৃহীত হয়েছে, তারা অত্যাচারিত হয়েছে, কিন্তু এই প্রেক্ষাপটে তারা গিয়ে কি হচ্ছে, তারা তাদের যে জনগণের যে ম্যান্ডেট কিংবা তরুণ প্রজন্মের যে আশা আকাঙ্ক্ষা, সেটা কিন্তু তারা ফিল আপ করতে পারতেছে না। এই দায়টা, আপনি যখন এই বিষয়টা যখন চলে আসবে, তখন আমার ইউথের মধ্যে পারছে স্বপ্ন না, দেখার যেমন জন্য। ধরেন প্রধান উপদেষ্টার যে সরকার, সেই সরকার কিন্তু গত 1 বছর হয়ে গেছে অলরেডি। তুই 1 বছর সরকারের মধ্যে যতটা না যেমন ধরেন বিএনপির কথা বলি কিংবা আমি জামাতে ইসলাম বা অন্য যে দলগুলো আছে তাদের কথা বলি, তারা কিন্তু লাস্ট 17 বছর বলে বা কখনোই এইভাবে কাজ করতে পারেনি। তো এখন আপনি যেটা বলেন ফিল আপ করতে পারতেছেন না, এমন তো হওয়ার শুধু, যেমন যে এক্সপেকটেশন, লাইক আমার এক্সপেকটেশন যদি বলেন যে ইউনিট সরকারের কাছে আমার এক্সপেকটেশন সেটা ছিল, তার কিন্তু বর্তমান সরকার যে কাজ করতেছে, কিংবা স্পেশালি যেটা যেমন আসিফ মাহমুদের কথা বলেন, কিংবা যারা হচ্ছে মেনলি প্রধান সমন্বয়ক প্যানেলের দিকে ছিল বা এনসিপির প্রধান লিডার যারা ছিল, তাদের থেকে যে এক্সপেকটেশনটা ছিল তারা কিন্তু আমার এক্সপেকটেশনের ধারে কাছেও না। আমার কাছে মনে হয়েছে বর্তমানে আমি যেটা ফিল করি যে সরকার জাস্ট শেখ হাসিনা পরিবর্তন হয়েছে, সরকারের যে যে যেই পরিবর্তনটা আমরা দেখতে চেয়েছিলাম বা যে এক্সপেকটেশন নিয়ে বাংলাদেশের সকল মানুষজন জুলাই রেভলিউশনে হচ্ছে অংশগ্রহণ করেছিল, সেই এক্সপেকটেশনটা কোথাও গিয়ে হয়তো ফিল আপ হচ্ছে না। যেমন ধর আজকের আমরা যেটা কথা বলবো যে যুবকদের বা ইয়ুথ জেনারেশনের হচ্ছে কেন জুলাইয়ে অংশগ্রহণ করা জরুরি বা কেন তাদের এই যে যুবকরা বা আমার এখন যে প্রশ্নটা আপনার কাছে থাকবে সেটা হচ্ছে ওই আগের কথাটার সাথে একটু এড করবেন, সেটা হচ্ছে যে ইয়ং মানুষজনকে কেন গভর্নেন্স জরুরি বলে আপনি মনে করছেন কিনা, যেখানে কিনা আমি বিএনপির শীর্ষস্থানীয় নেতাদেরকে দেখি তারা হচ্ছে অনেক বেশি জনপ্রিয় বা অনেক দিন ধরে রাজনীতিতে আছেন, যেখানে একজন মানুষ যেমন আসিফ মাহমুদের রাজনীতির সময়কাল কত আপনি ধরবেন, 1 বছর হয়েছে মাত্র। তো 1 বছরে একজন যুবককে কেন আমাকে বিশ্বাস করতে হবে, যেখানে কিনা আমার 50 বা 20 বছর 30 বছর এক্সপিরিয়েন্স হলো একজন রাজনীতিবিদ যিনি অলরেডি এক্সিস্ট করতেছেন, তা কে আসলে দেশটাকে পুনর্গঠনে সবচেয়ে বেশি ভালো ভূমিকা রাখতে পারে বলে আপনি
মনে করেন? এখন আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। বিষয়টা হচ্ছে তরুণ প্রজন্মকে সুযোগ দিতে হবে। তরুণ প্রজন্ম, এই প্রজন্ম যদি বুঝতে পারে যে শেখ হাসিনা ফ্যাসিস্ট, এই প্রজন্ম যখন চলে আসছে, মানে নিজের রক্ত দিয়ে বুলেটের বিপরীতে দাঁড়িয়ে যখন একটা আন্দোলন কিংবা সংগ্রাম, বিদ্রোহ, বিপ্লব যাই বলি গড়ে তুলেছি, এই প্রজন্মকে আপনি বিশ্বাস অন্তত করতে পারেন। আমরা বিগত দিনে দেখেছি যারাই ক্ষমতায় ছিল, বিএনপি বলুন কিংবা আওয়ামী লীগ বলুন, তাদেরকে মানুষ কোনো একটা কারণে চায়নি। যেমন বিএনপি কিন্তু এই বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য কিংবা বাংলাদেশের গণতন্ত্রকে উদ্ধার করার জন্য অনেক কর্মসূচি দিয়েছিল। ১০ ডিসেম্বর কিংবা ঈদের পরের আন্দোলন। কিন্তু এই আন্দোলনগুলো কি জুলাই রেভলিউশনের ধারে কাছে ছিল? ছিল না। তাদের কতিপয় কর্মী গিয়েছিল, এক ডিবি হারুন কিংবা এসআই বিপ্লব কিংবা ওসি বিপ্লব, তারাই কিন্তু এই আন্দোলনটা ভেস্তে দিয়েছে। কিন্তু আপনি জুলাইয়ের দিকে তাকান, যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা গড়ে উঠেছিল, সেই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মকে থামানোর জন্য বাংলাদেশে কারফিউ হয়েছে। আপনাকে এটা মাথায় রাখতে হবে। এই যে একটা বিষয়, এই যে একটা বৃহৎ একটা আহ, তরুণ যে প্রজন্মের যে অংশগ্রহণ, সেটা কিন্তু বাংলাদেশের বর্তমানের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন দেশের জন্য রাস্তায় নেমেছেন, দেশকে ভালোবাসেন বলে, আপনি যেমন, আমরা কিন্তু অনেকেই জানতাম না, যেমন আগস্টের ১ তারিখের আগে বাংলাদেশের ৫% লোকও কিন্তু কনফার্ম ছিল না যে শেখ হাসিনার কিন্তু পতন হবে। তারপরেও কিন্তু তারা আন্দোলনটা চালিয়ে গিয়েছে। আপনি গিয়েছেন, আমি গিয়েছি, আমাদের মতো হাজারো লোকজন গিয়েছে। আপনি দেখেন যে ঢাকা শহরের একদম রিক্সা চালক থেকে শুরু করে শ্রমজীবী মানুষজন কিন্তু জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। তারা কেন করেছিল? তারা অবশ্যই ফিল করেছিল যে শেখ হাসিনার যে সরকার বা প্রচলিত যে রাজনৈতিক দলগুলা, তারা তাদের আশা এবং আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ। তাই তো তারা এই যুবক এবং যে তরুণ প্রজন্মের যে নেতৃত্ব, যে সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশে কিন্তু তারা দাঁড়িয়েছিল। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেই কিন্তু আসিফ মাহমুদ কিংবা নাহিদ ইসলাম উঠে এসেছে, হাসনাত আবদুল্লাহরা। সেই তারা যখন গুলির ভয় কিংবা মৃত্যু ভয়কে পেছনে ফেলে বাংলাদেশের একটা বৃহৎ বিপ্লবে, স্মরণকালের সর্বশ্রেষ্ঠ বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে, তাদেরকে কিন্তু এখনো বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ কিন্তু চায়। এই চাওয়ার পেছনে আপনি যদি, আমি কিন্তু বিএনপিকে একটা বৃহৎ রাজনৈতিক দল হিসেবে রেসপেক্ট করি। তারা বাংলাদেশের আওয়ামী লীগের বিরুদ্ধে তারা কিন্তু প্রকাশ্যে কিন্তু বিগত ১৭ বছর ১৮ বছর কিন্তু তারা অনেক নির্যাতন সহ্য করেছে। অনেক কিছুই আমরা দেখেছি। সেটা কিন্তু অস্বীকার করার উপায় নেই। কিন্তু যখন একটা নতুন সংগঠন চলে আসছে, এনসিপির মতো একটা নতুন দল গঠন হয়েছে, সেখানে বিএনপির উচিত ছিল একটা আহ বিজ্ঞ দল হিসেবে তাদের পাশে থাকা, তাদেরকে সহায়তা করা। তারা যদিও ক্ষমতায় না আসতে পারে, যে ৫ বছর না হোক, তারা ১০ বছর পরেও যেন এই বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে, এই ধরনের একটা প্ল্যাটফর্ম তাদেরকে তৈরি করে দেয়। কিন্তু সেই সব ছেলেপেলেকে যখন আপনি রাজাকার ট্যাগ দিচ্ছেন, জঙ্গি বলছেন, কিংবা রিসেন্ট আমি গতকালের কথাই যদি বলি যে তাদেরকে ৩০ মিনিটের মধ্যে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, এখন আপনি বলুন এই প্রজন্মের যে তরুণ প্রজন্ম, তারা কিভাবে রাজনীতির সামনের দিকে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবে? আপনার যখন আসিফ মাহমুদ যখন তার প্রাণের ভয়ে AK-47 এর মতো লাইসেন্স নিয়ে ঘুরতেছে, সেই জায়গায় আপনি বাংলাদেশের একটা রুট লেভেলের একটা তরুণ কিভাবে রাজনীতির সামনের দিকে যাবে? সেই পথটা আপনি কিভাবে তৈরি করবেন? এখন দেখেন, এখানে AK-47 এর তো প্রথমত হচ্ছে, আমার যতদূর জানা আছে লাইসেন্স পাওয়া যায় না। সেকেন্ডলি হচ্ছে যে সেটা উনি যেভাবেই নিয়েছেন সেটা হয়তো ওনার যেভাবে না, কিন্তু এখন যে বিএনপি যে কথা বলছেন, বিএনপির পাশে দাঁড়ানোর কথা, আপনার কি কোথাও কি মনে হয় না যে যে আপনি নিজে একবার অলরেডি বলছেন যে আওয়ামী লীগ বিএনপি কে অনেক ভাবে নির্যাতন করেছে বা তারা হচ্ছে ওই শোষণের শিকার? তো বিএনপি একটা দল যেখানে আপনি যদি ১৭ বছর আমার শোষণের আন্ডারে থাকেন, ১৭ বছর পরে আপনি কি যে জায়গাটা কোথাও গিয়ে আপনার কাছে মনে হচ্ছে ওই জায়গাটাতে আপনার থাকার কথা, সেখানে নতুন দল আসলে তাকে কি আপনি সাপোর্ট দিয়ে তাকে পাশে নিয়ে চলবেন, নাকি আপনাকে কোথাও গিয়ে মনে হয় না যে আগে আমার জায়গাটা স্ট্রং করি তারপরে সাপোর্ট দেওয়ার জায়গাটা পরে তৈরি করবো? না, বিএনপির যে বিষয়টা ছিল, বিএনপি যদি ৫ তারিখের পর মানে কোনো ধরনের যদি কোনো মিডিয়া ফোকাস নাও দিত কিংবা কোনো ধরনের লাইমলাইটে যদি নাও আসতো, মানুষ কিন্তু বিএনপিকে ভোট দিত। এটা কিন্তু কেন বলছি আমি, কারণ বিএনপি কিন্তু প্রাসঙ্গিক ছিল।
আওয়ামী লীগের বিপরীতে যদি কোনো রাজনৈতিক দল প্রাসঙ্গিক থাকে সেটা কিন্তু বিএনপি ছিল। এমনকি 18 সালের নির্বাচন যদি সুষ্ঠু হতো, বিএনপি বিপুল ভোটে জয়লাভ করতো। এটা কিন্তু আপনি ডিনাই করতে পারবেন না। আরেকটা বিষয় আপনি ডিনাই করতে পারবেন না, 22 সালে যদি বিএনপি নির্বাচনে যেত এবং সুষ্ঠু ভোট হতো, বিএনপি কিন্তু নির্বাচনে জয়লাভ করতো। তো বিএনপির যে একটা ভোট ব্যাংক কিংবা বিএনপির যে জনপ্রিয়তা, সেটা কিন্তু তৎকালীন সময় থেকেই ছিল। কেন? আওয়ামী লীগের বিপরীতে কিন্তু বিএনপি ছাড়া তখন কোনো দল ছিল না দাঁড়ানোর মতো। কিন্তু বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে এনসিপির মতো একটা দল গঠন হয়েছে, যারা কাজ করতেছে, যারা জনগণের মানে ভাবমূর্তি রক্ষার জন্য কিংবা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য। এখন আপনি যদি একদম ওপেন ফিল্ডে আপনি যদি বিএনপি কে ছেড়ে দেন, আরেকটা কিন্তু স্বৈরাচার তৈরি হওয়ার যে পথ, ওইটা কিন্তু তৈরি হয়ে যায়। আপনাকে সবসময় বিএনপির যে রাজনৈতিক আদর্শ, তারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, তারা সবসময় বলে আপনি যখন বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, আপনার দেশে যখন একটা নতুন রাজনৈতিক দল উঠে আসছে, তাকে আপনার উচিত সাপোর্ট করা। কেন? যে এই তরুণ প্রজন্মগুলোই ভবিষ্যতে নেতৃত্ব দেবে। এই তরুণ প্রজন্মগুলোই কিন্তু জুলাই রেভলিউশনে অংশগ্রহণ নিয়েছিল। তাদেরকে কিন্তু সাপোর্ট দিতে হবে। হ্যাঁ, ছাত্র দলের অসংখ্য কর্মী নেতা কিন্তু জুলাই রেভলিউশনে ছিল। তারা মানে প্রত্যক্ষভাবে থাকতে না পারলেও পরোক্ষভাবে ছিল। আদার্স যে আইনটি আওয়ামী লীগের যতগুলা দল ছিল, তারা কিন্তু জুলাইয়ে ছিল। সেটা একমাত্র যে এমন না যে, বিষয়টা এখানে আমি ক্লিয়ার করি, এমন না যে যারা রেভলিউশনে ছিল সবাই এনসিপির পক্ষে। আমিও কিন্তু এনসিপিতে যোগ দেই নাই। কিন্তু আমি জুলাই রেভলিউশনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। তো আমি কেন এনসিপি তে যোগ দেই নাই, এটা হয়তো আমার ব্যক্তিগত ব্যাখ্যা থাকতে পারে। কিন্তু আমি তাদেরকে রাজনৈতিক ক্ষেত্রে কাজ করার সুযোগ দিতে অবশ্যই চাইবো। তাদেরকে বাংলাদেশের নেতৃত্বে আমি অবশ্যই চাইবো। তাদেরকে তো সুযোগ দিতে হবে। আপনি যদি সুযোগ দেওয়ার আগেই যদি তাদের পথটা বন্ধ করে দেন, তাহলে কিন্তু বিষয়টা হবে। আরেকটা বিষয় আমি যেটা নিয়ে বলবো, সেটা AK-47 এর যে বিষয়টা, সেটা কিন্তু প্রমাণিত নয়। কারণ এটা বাংলাদেশের কয়েকটা মিডিয়া প্রোপাগান্ডায় বলেছে যে AK-47 এর ম্যাগাজিন ছিল। এটা অবশ্য আসিফ মাহমুদের যে উপদেষ্টা ছিল, উনি ওইটা ব্যাখ্যা দিয়েছেন যে এটা নরমাল একটি রিভলভার। তো এই বিষয়গুলা যে যখন আপনি মিডিয়া প্রোপাগান্ডা, আপনি যখন সুযোগের যেই কথা আপনি বললেন, সুযোগ হচ্ছে ধরেন 5ই আগস্টের পরে মানে দেশের জনগণের, আমি ধরেন একজন খুবই সাধারণ স্টুডেন্ট হিসেবে যদি বলি যে আমাদের প্রত্যেকেরই হচ্ছে ধরেন ওই একটা মানে ওই এনসিপি বর্তমানে যারা রান করতেছে ওই গ্রুপটা বা ওই টিমটার প্রতি সবার খুবই একটা এক্সপেকটেশন ছিল। প্রথমত এক্সপেকটেশন থেকে আসে সুযোগের যে ব্যাপারটা, সেটা আসে কারণ দেশের জনগণ সুযোগ দিয়েছে বলেই তারা হচ্ছে এনসিপি গঠন করতে পারছে। এমন শুধু তারা এমন না যে এনসিপির যে মানুষজন গুলো ছিল তারা কয়েকজন মিলে বললো যে আজকে আমি একটা এনসিপি তৈরি করে ফেলবো, সেটা এনসিপি হয়ে গেল, এরকম না। দেশের মানুষ তাদেরকে সুযোগ দিয়েছে বলে তারা হয়েছে। কিন্তু সেই সুযোগটাকে কি আসলে বর্তমানে আমরা যেটা দেখছি, সেই সুযোগের সদ্ব্যবহারটা কি আপনার কাছে কোথাও গিয়ে মনে হচ্ছে এনসিপির মানুষজন করছে? যেমন সার্জিস আলমের কথা যদি বলি, উনি কিন্তু লাস্ট কয়েক মাস গত মাসে হতো আমার ঠিক, উনার যে গাড়ি নিয়ে নিজের এলাকায় শোডাউনের যে ব্যাপারটা হলো, তো ওই নিজের এলাকায় এইভাবে শোডাউনের যে ব্যাপারটা ঘটলো, সেটার একটা ব্যাখ্যা উনি দিয়েছেন। তারপর ওই ব্যাখ্যাটা কি কোথা আপনার কাছে, আমার নিজের কাছে কখনো মনে হয় এটা একটা ওর্থফুল ব্যাখ্যা। কোথাও কি মনে হয় না যে আপনি যে এক্সপেকটেশন ছিল বা আপনি নিজে বললেন যে এনসিপি তে গান নাই, কিন্তু এনসিপি তে না গিয়েও আপনার কি কোথাও মনে হয় না আপনাকে একটু হইলেও নিরাশ করতেছে? কোথাও গিয়ে আপনার এক্সপেকটেশন ওইখানে ফিল আপ করতেছে না? বা কোথাও গিয়ে হইলো যে তারা যে কাজটা আসলে যেভাবে দেখানোর কথা সেটা দেখাচ্ছেন না? সেটা আমি বলবো যে একটা তরুণ রাজনৈতিক দল, আপনি যখন নাহিদ ইসলাম বলেন কিংবা আসিফ মাহমুদ, আপনি আপনার বক্তব্যে বলেছেন যে তার রাজনৈতিক কেরিয়ার হচ্ছে 1 বছর। এখন আপনি তাদের যে, আমরা যে ছোটবেলা থেকে যে রাজনৈতিক টেন্ডেন্সিটা দেখে এসেছি, আমরা পরিবর্তনের অঙ্গীকার নিয়েই কিন্তু নেমেছি। এই পরিবর্তনের পরবর্তীতে আপনি যখন এনসিপির যে বর্তমান রাজনৈতিক মতাদর্শের দিকে তাকান, হ্যাঁ, এই সার্জিস আলমের যে গাড়ি বহর নিয়ে পঞ্চগড়ে শোডাউন কিংবা আদার্স যে বিষয়গুলো আছে, সেটা আমি বলবো যে রাজনৈতিক জীবনের মানে একটা খুবই ক্ষুদ্র একটি ভুল, কিংবা আমি যদি বলি যে বাংলাদেশের মানুষ যে বা তরুণ প্রজন্মে যে পরিবর্তন চায় সেইটার বিপরীতে। কিন্তু উনি তার বক্তব্যে কি বলেছেন, উনি ওনার বক্তব্যে বলেছেন যে বাংলাদেশের যে রাজনৈতিক যে কালচার, সেই কালচার অনুযায়ী কিন্তু একটা মানুষের পেছনে কিন্তু আপনার লোকজন থাকতে হবে। যেমন এখন যদি নাহিদ ইসলাম যদি একা একা হেঁটে গিয়ে যদি বলেন যে এনসিপি কে ভোট দিন কিংবা আমাকে দিন, তো
তো বাংলাদেশের যে 20-30% জনগণ তারা কিন্তু চায় যে তাদের ভোটটা যেন নষ্ট না হয়। আপনি আমি যদি একটু মানে এটা হতে পারে আপনি বলতে পারেন যে আপনি বাংলাদেশের জনগণকে নিয়ে এই কথা বলেছেন। আমি নিজস্ব ব্যক্তিগতভাবে আমি কিন্তু 18 এবং 22 সালের পুরো নির্বাচনে কিন্তু আমি ফিল্ডে ছিলাম। আমি প্রতিটা ভোট কেন্দ্র থেকে শুরু করে অনেক কিছু আমি ঘুরেছি। তো এইখানে আমাদের দেশের 1% মেজরিটি বলবো যে তাদের টেনডেন্সি হচ্ছে গিয়ে যে মানে পরিবর্তন করা। যে এখন আমরা আওয়ামী লীগকে ভোট দেব, আগামী বছর বিএনপি কে দেব। কিংবা এইরকম মাইন্ডসেট থাকে যে আমি আমার ভোটটা নষ্ট করব না। অমুক দল যদি ভালো শোডাউন দিতে পারে, তার পেছনে যদি লোকবল বেশি থাকে, তাকে ভোটটা দেব। এখন সার্জিস আলম যেই জায়গা থেকে বিলং করে কিংবা তার যেই আসন সে যেখানে নির্বাচন করবে, সে ব্যাখ্যা দিয়েছে। কারণ সার্জিস আলমের পক্ষে যারা ছিল যেসব তরুণ প্রজন্ম, যেমন সার্জিসের পক্ষে আমি সিলেট থেকে আছি, আপনি ঢাকা থেকে আছেন। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণরা কিন্তু তার পক্ষে। কিন্তু তাকে ভোট কে দেবে? পঞ্চগড়ের জনগণ। এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেই প্রেক্ষাপটে গিয়ে সে যখন জানতে পারছে যে আমাকে নির্বাচন করতে হলে আমি এই স্বল্প সময়ে, সেই স্বল্প সময়ে আমাকে ওই আগের যে আমাদের টেনডেন্সি ওইটা ধরে নিয়ে আমাকে এগোতে হবে। এইটা আমি বলবো যে আমাদের বিপ্লব পরবর্তী সময় যে নির্বাচনের যে একটা হাহাকার, দ্রুত সময়ে নির্বাচন হয়ে যাক, দ্রুত সময়ে 3 মাসের মধ্যে 6 মাসের মধ্যে। এখন আপনি একটা নতুন একটা রাজনৈতিক দল বাংলাদেশের 64 জেলা কিংবা 60,000 গ্রামে যদি সে ঘুরতেও যায় একদিন, তার কতদিন সময় লাগবে? আমি বলছি না যে নির্বাচন 5 বছর পরে হোক। এই যে একটা ছোট্ট একটা রাজনৈতিক দলকে আপনি নির্বাচনের মতো একটা গভীর বিষয় আপনি ফেলে দিলেন, যারা বিগত দিনে কখনোই এমপি ইলেকশনের যে বিষয়গুলো তারা জানে না। সেই তারাই যখন 3 মাসে মানে 3 বছরের ওয়ার্কটা 3 মাসে করবে, তাদেরকে অবশ্যই কিন্তু টেনডেন্সিটা ফলো করতে হবে। যেইটা ফলো করতে গিয়েছে আমাদের হান্নান মাসুদ ভাই কিংবা সার্জিস আলম, তাদের কথা আমরা নিয়ে আসবো। তো সেটা আমি বলবো যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, তারা চাইলে এই সংস্কারের বিষয়টা কিন্তু নিয়ে আসতে পারতো। আরো লং টার্মে বিষয়টা নিয়ে আসতে পারতো। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট সেটা আমাদেরকে দিচ্ছে না। তো এটা আমি বলবো যে এনসিপির জন্য আশা হারানোর কিছু নেই। তারা যদিও এই টার্মে ক্ষমতা আসতে না পারে, তারা যদি তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং মতাদর্শ যদি এস্টাবলিশ করতে চায়, দিনের পর দিন সময় দেয়, তাহলে তারা একদিন বাংলাদেশ শাসন করবে। এই বিশ্বাস, এই স্বপ্ন আমি দেখি এবং আমি মনে করি যে প্রতিটা তরুণের উচিত, আমি বলবো যে স্বপ্ন দেখো এবং স্বপ্ন দেখে কাজ করো। এক আপনার যদি কোনো স্বপ্ন না থাকে সুনির্দিষ্ট, আপনি কিন্তু কাজ করতে পারবেন। তো আমি তরুণদেরকে বলবো যে তুমি স্বপ্ন দেখো, তুমি একটা দলকে বিশ্বাস করো, তুমি এনসিপি কে যদি বিশ্বাস করো, এনসিপির আদর্শে কাজ করো। তোমার যদি মনে হয় যে না বিএনপির আদর্শটাই ঠিক, তরুণদের বলবো যে কিছু না কিছু গ্রহণ করো। তোমার যদি মনে হয় যে না আমি গণ অধিকার পরিষদে যাব, ভিপি নূরের পাশে যাব, সেও কিন্তু ফ্যাসিস্ট আমলে অনেক নিপীড়নের শিকার হয়েছে, তার পক্ষেই কাজ করো। তবে তুমি স্বপ্ন দেখো এবং সেই স্বপ্নের জন্য কাজ করো। যারা ছাত্রদল করতেছে তাদেরকে কিন্তু ফেরত দেওয়ার কোনো উপায় নেই বা সুযোগ নেই। তারা যদি একটা ভালো স্বপ্ন দেখে, একটা তরুণ যদি ছাত্রদল থেকেও যদি তার দেশকে যদি গঠনের স্বপ্ন দেখে, সে কাজ করুক, সে তার প্ল্যাটফর্মে কাজ করুক, এনসিপি তার প্ল্যাটফর্মে কাজ করুক। এইভাবেই তো একটি বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হয়। আপনি যদি গণতান্ত্রিক দেশগুলোর দিকে তাকান কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকান, তাদের কিন্তু রিপাবলিক ক্ষমতায় আসে, আবার ডেমোক্রেট আসে, কিন্তু তাদের দেশের যে স্ট্রাকচার সেটা কিন্তু কখনোই পরিবর্তন হয় না। তাদের দেশে যে বিজনেসম্যান, তাদের দেশের যে বুদ্ধিজীবী, তাদের ওপর কিন্তু আঘাত আসে না। কিন্তু আমার দেশে কি হয়? আমার দেশের বুদ্ধিজীবীরা দেখা যায় যে যেই দল আসে সেই সময় ওই দলীয় ব্যক্তিগুলাই প্রমোট হয় এবং ওই দলের বিরোধিতাকারীরা একটা অ্যান্টি মানে অ্যান্টি পার্টি হিসেবে গণ্য হয়। যার কারণে আপনি জাফরুল্লাহ চৌধুরীর মতো ব্যক্তি বাংলাদেশে কখনো মানে ওই লেভেলের সম্মান পায়নি। কিন্তু তাকে তো দেওয়ার মতো অনেক কিছু ছিল। কেন দেয় নাই? কারণ আওয়ামী লীগের মধ্যে একটা চিন্তা ছিল যে আমি জাফরুল্লাহর কথা যদি শুনি, জাফরুল্লাহ আমাকে পেছনে ফেলে দিবে। এই টেনডেন্সি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বিএনপি যদি মনে করে এনসিপি আমাদের প্রতিপক্ষ, এনসিপি রাজনৈতিক ক্ষেত্রে প্রতিপক্ষ হতে পারে, কিন্তু তাদের আদর্শকে আপনি যখন কালিমা লেপন করতে যাবেন, তখনই কিন্তু বাংলাদেশের রাজনীতি ধ্বংস হয়ে যাবে। তখন কিন্তু আরেকটা ফ্যাসিস্ট অটোমেটিক্যালি তৈরি হবে। শেখ হাসিনা কিন্তু ৮ সালে এসেই কিন্তু ফ্যাসিস্ট হয়ে যায়নি। তার কিন্তু একটা ধারা ছিল। তার কিন্তু গণতান্ত্রিক যে ধারাটা ভাঙা শুরু হয়েছে কিভাবে? পিলখানা হত্যা, গণমাধ্যমগুলো ক্যাপচার করে ফেলা, দেশীয় বুদ্ধিজীবীদের গণগ্রেফতার, বিরোধী দলকে নির্মূল। আস্তে, আস্তে কিন্তু
শেখ হাসিনা কিন্তু ফেসিস্টে পরিণত হয়েছে। আপনি এখন বিএনপি আজকে হবে না, 5 বছর পর কিন্তু হয়ে যাবে, যখন এনসিপির মতো দলগুলা বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পাবে না। অথবা আপনি চাইবেন আবার আওয়ামী লীগ ফিরে আসুক, আপনাকে দুটো একটা পথ নিতে হবে। তো আমি বলবো যে এনসিপি যদি তরুণদের রাজনৈতিক দল হয়, এবং অবশ্যই তারা তরুণ প্রজন্ম, তাদের রাজনৈতিক পরিবারতান্ত্রিক যে জটিলতা থেকে বের হয়ে এনসিপি যে একটা সুষ্ঠু রাজনৈতিক ধারা নিয়ে এসেছে, আমরা চাইবো যে এটা তাদের হাতকে আমরা শক্তিশালী করি ভবিষ্যতের বাংলাদেশের জন্য। এটা অবশ্যই আমি বিশ্বাস করি। হ্যাঁ, আপনি যেটা বললেন যে বিএনপি 5 বছর পরে হয়তো ফেসিস্ট হওয়ার সুযোগ থাকতে পারে যদি এনসিপি না থাকে। এনসিপি থাকলে কি সামহাও বিএনপির এই সুযোগটা হবে না? তারা ফেসিস্ট হওয়ার সুযোগ পাচ্ছে না? এনসিপি যদি থাকে সেই ক্ষেত্রে এনসিপি যখন গণতান্ত্রিক ধারায় রাজনীতি করবে, যখন তাদের, আমি যদি বলি তাদের বর্তমান অবস্থান, তারা কিন্তু না, কাজ ধরেন করছে। আমি সামনের নির্বাচনের একটা সিনারিও যদি আপনাকে দেখাই, যেমন সামনের নির্বাচন আপনি ধরেন বিএনপি হচ্ছে পাশ করলো এবং তারা ক্ষমতায় আসলো। তো বিএনপি পাশ করার পরে ক্ষমতায় আসলো, তো এখানে কি হচ্ছে, এনসিপি অলরেডি একটা এক্সিস্টিং দল বাংলাদেশে। সো আপনার কথার প্রেক্ষিতে এখানে আবার কোয়েশ্চন হচ্ছে এটা যে যদি বিএনপি তখন ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার পরে কি বিএনপির কি নিজের ফেসিস্ট হওয়ার সুযোগটা কি সেখানে থাকছে না? সেটা হচ্ছে গিয়ে বর্তমানে আওয়ামী লীগের যে পতনের পর আমার মনে হয় না বিএনপি তার রাজনৈতিক আদর্শে অন্তত আরেকটা শেখ হাসিনা হওয়ার চিন্তা এই মুহূর্তে বিএনপি করছে, আমার মনে হয় না। তবে হ্যাঁ, বিএনপি যদি ওপেন ফিল্ড পায়, তার যদি শক্ত কোনো প্রতিপক্ষ না থাকে, যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করছে না, আবার এই বিষয়ে প্রধান উপদেষ্টার যে মতামত, তিনি আবার বলেছেন যে নির্বাচন কমিশন চাইলে আওয়ামী লীগ আসতে পারে। এই যে দোটানায় রয়েছে, এখন দেখুন আওয়ামী লীগের প্রধান শত্রু কে? চিহ্নিত শত্রু হচ্ছে গিয়ে এনসিপি, সেকেন্ড লেয়ারে থাকবে বিএনপি। কেন আমি বলবো? কারণ আওয়ামী লীগ জানে যে বিএনপির পক্ষে তাদেরকে ক্ষমতাচ্যুত করা সম্ভব না। তারা শুধুমাত্র ওই ওসি হারুন কিংবা ডিবি হারুনকে দিয়েই বিএনপির সমস্ত আন্দোলন সংগ্রাম ভেস্তে দিত। কিন্তু এনসিপি কে তারা, এনসিপির মতো একটা প্ল্যাটফর্ম যে গড়ে উঠবে, কিংবা এই আসিফ মাহমুদ কিংবা নাহিদ ইসলামের মতো মানুষেরা এত বড় একটা বিশাল একটা বিপ্লব সৃষ্টি করবে, সেটা কিন্তু আওয়ামী লীগের রুটিন ওয়ার্কে ছিল না। তারা ভেবেছিল যে তুড়ি মেরে এই আন্দোলনটা নস্যাৎ করে দেবে। কিংবা ওবায়দুল কাদেরের ভাষা যদি বলি যে ছাত্রলীগের ব্যাপার, ছাত্রলীগই যথেষ্ট এই ধরনের আন্দোলনকে নস্যাৎ করতে। তো আপনি দেখুন বিএনপি কিন্তু আগের যে আওয়ামী লীগ রেজিমে তারা কিন্তু কোণঠাসা ছিল, কিন্তু বর্তমান আওয়ামী লীগের প্রধান শত্রুই হচ্ছে গিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, স্টুডেন্ট, এনসিপির যে অগ্রসারী নেতারা। হ্যাঁ, বিএনপির প্রতিও আওয়ামী লীগের বিদ্বেষ কিন্তু তীব্র, কিন্তু বিএনপি কিন্তু আওয়ামী লীগের রাজনীতিকে প্রাসঙ্গিক করার জন্য কিন্তু তাদের মধ্যে একটা টেন্ডেন্সি কিন্তু তৈরি হয়েছে। আমি যখন বলি, আপনি ইন্টারিম গভর্নমেন্টের কথা বলছেন যে আমাদের বিপ্লবটা নস্যাৎ হয়ে গেল কিভাবে, কিংবা হচ্ছে কিভাবে, আমি বলবো যারা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টে, তাদের হচ্ছে গিয়ে খুব কম সংখ্যক উপদেষ্টা হচ্ছে জুলাইকে ওন করে। তারা জুলাই রেভলিউশনের মাধ্যমে এসেছে, কিন্তু আসার পরই তাদের মধ্যে যে সংস্কার কিংবা যে বিষয়গুলো, সেটা কিন্তু তারা জোর দিয়ে করছে না। কেন করছে না? তাদের ধারণা যে একটা সময় পর বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি এসে হয়তো আমাদেরকে দমন পীড়ন করবে। তাদের মধ্যে এই টেন্ডেন্সি কিন্তু রয়েছে। কিন্তু আপনি যদি হাসনাত আব্দুল্লাহ কিংবা নাহিদ ইসলামের দিকে তাকান, তারা কিন্তু বিএনপির রক্তচক্ষুকে উপেক্ষা করে কিন্তু রাজনীতি করছে। তারা জানে এনসিপি কিন্তু যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, এনসিপি কিন্তু ক্ষমতায় যেতে পারবে না। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, যদি রাজনৈতিক যে পরিবেশ সেটা কখন পাল্টে যায় সেটা আমি বলতে পারি না, কিন্তু আমি মনে করি যে না, বিএনপি হয়তো ক্ষমতায় চলে আসবে, কিন্তু এই বিএনপির বিপরীতে এনসিপি সহ আদার্স যে রাজনৈতিক দলগুলা, তারা তারা যদি তাদের জনসমর্থন নিয়ে যদি একটা বৃহৎ রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে তৈরি হতে পারে, তখনই বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকট সেইটাই কিন্তু মোকাবিলা করা সম্ভব। আর যখন এনসিপির মতো দল যখন বাংলাদেশের রাজনীতিতে যাবে, যখন নাহিদ ইসলামের মতো লোক যখন এমপি হবে, তখন কিন্তু আমার মতো একজন তরুণ যে স্বপ্ন দেখে বাংলাদেশকে পরিবর্তন করার, যে কাজ করতে আগ্রহী, যে বাংলাদেশকে সত্যিই ধারণ করে, যে চায় না কানাডায় বেগম পাড়া গঠিত হোক, যে চায় আমার বাংলাদেশ এগিয়ে যাবে,
যে চায় একটি সুন্দর সোনার বাংলা, সেই তরুণ কিন্তু এনসিপি কে দেখেই অনুপ্রাণিত হবে। আমি এটা বিশ্বাস করি। সেজন্য আমাদেরকে সুযোগ দিতে হবে। তাদেরকে বিশ্বাস করতে হবে। সাউন্ড আসছে না। জাভেদ, আপনার মতে স্বপ্ন দেখা এবং তার বাস্তব কাজ করা, এই দুইটা সেতু বন্ধন কিভাবে তৈরি করা যায়, বা এই দুইটাকে কিভাবে আপনি মিল করতে পারবেন? আমি মনে করি যে আমাদের এটা হচ্ছে গিয়ে একটা লং টার্ম একটা ওয়ার্ক করতে হবে। আমি বলছি না যে প্রতিটা তরুণেরই উচিত এখন রাজনীতিতে একদম মানে মনোনিবেশ হয়ে চেয়ারম্যান হয়ে যাক, মেম্বার হয়ে যাক। আমি এই কনসেপ্টে বিশ্বাসী না। আমি মনে করি যার যখন সময় আসবে তাকে তখনই সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। এখন আপনি যদি বিশ্বাস করেন যে তরুণ প্রজন্ম শাসন ব্যবস্থায় আসবে, তরুণ প্রজন্ম পরিবর্তন চায়, সেই পরিবর্তনের ধারাবাহিকতায় আমি বলব না যে আপনাকে শুরুতেই রাজনীতিতে মনোনিবেশ করতে হবে। আপনি যদি নেতৃত্ব বিকশিত করতে চান, এই আপনাদের মতো প্ল্যাটফর্ম গুলাই কিন্তু নেতৃত্ব উঠে নিয়ে আসবে। এই ধরনের প্ল্যাটফর্ম গুলা, সামাজিক সোশ্যাল অর্গানাইজেশন গুলা কিন্তু নেতৃত্ব বিকাশ করতে সক্ষম। এই যে আপনি কাজ করছেন আপনার এই প্ল্যাটফর্মে, এই যে আমি যে সকল অরাজনৈতিক প্ল্যাটফর্মে কাজ করছি, এনজিও তে কাজ করছি, কেন করছি? আমি আমার দেশকে পরিবর্তনের স্বপ্ন দেখি। আমি চাই যে আমার দেশ পরিবর্তন হোক। আমরা পরিবর্তনের জন্য কাজ করছি। আমরা বৃক্ষরোপণ করছি। আমরা বিডি ক্লিনস এর যদি কথা বলি, তারা দেশকে পরিষ্কার রাখার জন্য দেশের প্রতিটা অঙ্গনে যাচ্ছে। প্রতিটা জেলায় গিয়ে কাজ করতেছে। আপনি আদার্স অনেক এনজিওর দিকে তাকান, তারা কিন্তু কাজ করতেছে। কেন করতেছে? তারা দেশকে ভালোবাসে। তারা দেশের পরিবর্তন চায়। এই পরিবর্তনের ধারাবাহিকতা যখন একটা ইউথ ইউথদের যখন এটা মানে মাথায় সেট হবে, একটা তরুণ প্রজন্ম যখন শিখবে যে দেশকে কিভাবে ভালোবাসতে হয়, দেশের ভবিষ্যৎ নিয়ে সে যখন কনসার্ন হবে, সেটাকে বলা হয় স্বপ্ন। আপনি যখন দেশকে নিয়ে ভাববেন, আপনার মধ্যে স্বপ্ন তৈরি হবে। আমার মধ্যে অনেক স্বপ্ন। আমি চাই যে বাংলাদেশ ২০৩০ সালে এই এমন একটা জায়গায় যাক, যেই প্ল্যাটফর্মে, যে জায়গায় আগে তারা ছিল না। আমি চাই আমার দেশ উন্নত হোক। আমি চাই আমার দেশের জনগণ কোরিয়া কিংবা জাপানের মতো সভ্য হোক। তো এইটার জন্য আমাকে কাজ করতে হবে। আমি যদি আজকে যদি কাজ করা শুরু করি, সেটা হচ্ছে গিয়ে আমার স্বপ্ন দেখা। এবং এই স্বপ্ন বিকশিত করার জন্য আমাদেরকে, যারা রাজনৈতিক দল বলুন, যারা যারা বিজ্ঞ সিনিয়র সিটিজেনস, তারা কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। এখন আপনি যদি বিএনপির ফজলুর রহমানের মতো বলেন যে তোমরা তো আমার হাঁটুর বয়সী, তোমরা কি করবে? আমরা তো ৭১ দেখেছি, আমরা ৭২ দেখেছি। এই যখন আপনি তাকে যখন ডমিনেট করার চেষ্টা করবেন, তখন কিন্তু একটা তরুণ সে কিন্তু ভেঙে পড়বে। সে কিন্তু ফজলুর রহমানের মতো কিন্তু ৪০ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা নেই। আমাদের বয়স যারা এনসিপি করতেছে তাদের বয়স কারোরই ৪০ নেই, ৩০ ও নেই। এখন তাদেরকে যখন একজন ৪০ বছরের রাজনৈতিক অভিজ্ঞ ব্যক্তি প্রেশারাইজ করবে, তাকে কি বলে ডিমোটিভেট করবে, তখন কিন্তু তার মধ্যে স্বপ্ন দেখার টেন্ডেন্সিটা নষ্ট হয়ে যাবে। আমি চাইবো রাজনৈতিক দলগুলা যারা জুলাই বিপ্লবে প্রকাশ্যে কিংবা পরোক্ষভাবে সাপোর্ট করেছে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে কিংবা ছাত্রদের এই আন্দোলনকে, আমার উচিত তারা তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখতে আগে সাহায্য করুক এবং সেই স্বপ্ন অনুযায়ী তাদেরকে কাজ করার প্ল্যাটফর্ম তৈরি করে দিক। বিএনপি ক্ষমতায় গিয়ে যদি আমাদেরকে যদি কোণঠাসা করে দেয়, তারা যদি মনে করে যে না আমাদের ছাত্রদলই বাংলাদেশের ভবিষ্যৎ, যেটা ছাত্রলীগ করতো, যে আমার ছাত্রলীগ সোনার ছেলেরা, শেখ হাসিনা যেটা মনে করতো যে ছাত্রলীগই সব করবে, ছাত্রলীগই একটা ক্যাম্পাসের আহ মানে কি নিরাপত্তার জন্য যথেষ্ট। এইটা যদি আবার ছাত্রদল মনে করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নিয়ন্ত্রণে নিয়ে আসবে, হলগুলো আমরা নিয়ে যাব, হলের সিটগুলো আমরা নিয়ে যাব নিরাপত্তার জন্য, তখনই কিন্তু স্বৈরাচার তৈরি হয়ে যাবে। তো আমি মনে করি এনসিপি বলুন কিংবা গণ অধিকার পরিষদ, এবি পার্টি বলুন কিংবা ইসলামিক দলগুলা যারা এই ক্ষমতায় আসতে চায় বা রাজনীতি নির্বাচনে অংশগ্রহণ করবে, তাদেরকে যদি একটু সিম্পেথি যদি দিতে পারে যারা সিনিয়র দল রাজনীতিবিদ, তাহলেই কিন্তু চলে আসবে। কিন্তু আপনি যখন রুমিন ফারহানার মতো ব্যক্তি যখন বলে যে আগেই ভালো ছিলাম, তখন আমরা কিন্তু খুবই কষ্ট পাই, হতাশ হয়ে যাই। আমি তো, আমার বয়স তো খুব বেশি না, আমি মানে রাতে হতাশ হয়ে যাই যে আসলেই কি জুলাই বিপ্লবটা ব্যর্থ ছিল? আমরা কি সত্যিই ভুল করেছিলাম? আমরা কি আগেই ভালো ছিলাম? এই যে আগেই ভালো ছিলাম একটা প্রশ্ন আমাদের মধ্যে উদিত হচ্ছে, সেই প্রশ্নটা কেন আসবে? বিএনপি কি সত্যি তারা বুকে হাত দিয়ে বলুক যে তারা আগেই ভালো ছিল? ছিল না।
কিন্তু তাদের হাইকমান্ড থেকে যখন এই টেন্ডেন্সিটা নিয়ে আসে, তারা যখন এই বিষয়গুলা মানে আমাদেরকে রিয়েলাইজ করাতে বাধ্য করে, জনগণকে এই মেসেজটা দেয়, তখন কিন্তু এই দেশের অনেক ইউথ কিন্তু ভেঙে পড়বে, অনেক জনগণ কিন্তু আপনার ভেঙে পড়বে, যে আসলেই মনে হয় গত বছরের জুলাইয়ে ছাত্ররা একটা ভুল করেছে। এই যে আপনি আপনার দল মানে এনসিপি কে আপনি মানে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে গিয়ে শেখ হাসিনাকে প্রাসঙ্গিক করে ফেলছেন, জুলাইকে প্রশ্নবিদ্ধ করছেন, এইটা কিন্তু আমার দেশের ভবিষ্যতের জন্য হুমকি। যেই কারণে সেনাপ্রধান কিন্তু বারবার হুমকি দিচ্ছে। তিনি কিন্তু হ্যাঁ, আমরা আমাদের আজকের শো এর একেবারে লাস্টের দিকে চলে এসেছি। তো সর্বশেষ আপনার কাছে খুব অল্প কথাই জানতে চাইবো, সেটা হচ্ছে বাংলাদেশের যে গভর্নেন্স, সেটাকে আগামী 10 বছরে আপনি গভর্নেন্স ব্যবস্থায় বাংলাদেশের তরুণদেরকে আগামী 10 বছরে আপনি কোথায় দেখতে চান? এবং এক কথায় বলবেন, বাংলাদেশের যে ইয়ুথ ইন গভর্নেন্স, তার কি আসলে ড্রিমার্স নাকি ডুয়ার্স? এই কথার এই প্রশ্নের আনসার খুবই অল্প কথায় উত্তর দেবেন আশা করছি। আমি বিশ্বাস করি যে আগামীর বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশের নেতৃত্বে থাকবে তরুণেরা। এটা আমি মনে প্রাণে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। তবে সেই পথটা কিন্তু এতটা সহজ না, যতটা আমি 1 সেকেন্ডে বলতে পারি যে তরুণদের বাংলাদেশ হবে। সেটার জন্য আমাকে মাঠে নামতে হবে, আমাকে কাজ করতে হবে। এখন আমি যদি স্বপ্ন দেখে যদি বাসায় বসে থাকি, আমি মহসিন আহমদকে কজন চেনে? আমি কিন্তু এই বাসায় বসে একটা পডকাস্টে বলে ফেলেছি, কালকে থেকে আমি বাসায় ঘুমিয়ে থাকবো। এখন আমি কিন্তু স্বপ্ন দেখি বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ হবে তরুণদের। কিন্তু আমি সেই স্বপ্নটাকে বিকশিত করার জন্য কিংবা বাস্তবায়ন করার জন্য কাজ করছি না। তাহলে কিন্তু আগামী বাংলাদেশ কিন্তু তরুণদের হবে না। আমি যদি চাই বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ, আমি যদি চাই বাংলাদেশের ভবিষ্যৎ তরুণদের হাতেই নিরাপদ, তাহলে আমাকে মাঠে আসতে হবে, আপনাকে আসতে হবে। আপনি যে আমাকে প্রশ্নটা করেছেন, আপনাকেও এই প্রশ্নটা ধারণ করতে হবে। আপনি মনে প্রাণে কি বিশ্বাস করেন যে আমাদের তরুণরা শুধু স্বপ্ন দেখবে নাকি তারা রাজনীতিতে সামনে যাবে, বাংলাদেশ গঠনে কাজ করবে? সেই প্রশ্নটা যদি আপনি মনে করেন যে আমি স্বপ্ন দেখি আগামীর বাংলাদেশ হবে তরুণদের, তাহলে আমি বলবো আপনিও মাঠে আসুন, আমিও মাঠে আসি, দেখি রাজনীতিতে আমরা কতটুকু আমি বলবো যারা বিজ্ঞ রাজনৈতিক দল, বিএনপির মতো বিজ্ঞ দল, তারা যেন আমাদেরকে হতাশ যেন না করে, আমাদের তরুণদের জন্য তারা যেন সাপোর্ট করে। কেউ যদি ছাত্রদল না করে তাকে যেন ট্যাগ দিয়ে তাকে যেন নির্মূল করা না হয়, তাকে যেন ছাত্রলীগ ট্যাগ দিয়ে নির্মূল করা যে প্রয়াস, সেটা যেন না হয়। সেইটা যদি নিশ্চিত করতে পারে একটা সরকার, পরবর্তী সরকার যেই আসবে, সে যদি সেইটা নিশ্চিত করতে পারে, আমি বিশ্বাস করি 10 বছরের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে তরুণেরাই হবে স্টেক হোল্ডার। এটা আমি বিশ্বাস করি। আচ্ছা, না মিউট। তো দর্শক, এই ছিল আমাদের আজকের হোয়াটস নেক্সট ফর বাংলাদেশ পডকাস্ট একটি বিশেষ পর্ব, ইয়ুথ ইন গভর্নেন্স ড্রিমার্স অফ ডুয়ার্স। আমাদের আজকের পর্বে আমাদের গেস্ট হিসেবে ছিলেন মহসিন আহমেদ, ফর্মার কোঅর্ডিনেটর জুলাই রেভলিউশন অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট। থ্যাংক ইউ মহসিন আহমেদ ভাই, আমাদের প্রোগ্রামে গেস্ট হিসেবে আসার জন্য এবং আপনার মূল্যবান বক্তব্য মাধ্যমে, মূল্যবান অভিজ্ঞতার মাধ্যমে আজকের যে আমাদের যে প্রশ্নটা ছিল ইয়ুথ ইন গভর্নেন্স ডিমার্স অফ ডুয়ার্স, সেটা নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করার জন্য। ধন্যবাদ জাহিদ হাসান, আপনাকেও ধন্যবাদ এই সুন্দর একটি প্ল্যাটফর্মে আমাকে সুযোগ করার জন্য। আহ, আশা করি আমাদের বাংলাদেশ সত্যি যেন পরবর্তীতে আমাদের বাংলাদেশ তরুণ প্রজন্মের বাংলাদেশ হয়, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমরা শুনেছি কিছু অনুপ্রেরণাদায়ক গল্প, চ্যালেঞ্জ এবং বাস্তব অভিজ্ঞতা, যেখানে হচ্ছে আমাদের ইয়ুথরা কেবল স্বপ্ন দেখিনি, বাস্তবেও তার প্রতিফলন ঘটিয়েছে বা আমরা বিশ্বাস করি ঘটাবে। নাও উই ক্যান সে দ্যাট পরিবর্তনের পথ এতটাও সহজ নয়, কিন্তু তার যাত্রা মাত্র শুরু হয়েছে, আরো অনেক পথ যাওয়ার বাকি। তো আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। আমাদের সাথেই থাকুন, হোয়াটস নেক্সট ফর বাংলাদেশ এই পডকাস্টের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।